তুই ওকে বিয়ে করছিস কেবল লোক দেখানো, কিন্তু অফিসের শেয়ার হোল্ডাররা যদি টের পায় এটা একটা ডিল, তবে কিন্তু কোম্পানির শেয়ার পড়ে যাবে। তোকে খুব সাবধানে অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং আমি খুব ভালো জানি বাবা। পুরো শহর জানবে রুদ্র আমার দীর্ঘদিনের প্রেমিক, যাকে আমি হঠাৎ বিয়ে করেছি। আর চার দেওয়ালের আড়ালে ও কেবল আমার আদেশ পালন করবে। ও এখন আমার ব্যক্তিগত সম্পত্তি। রুদ্রর মা সুস্থ হলেও আবার পালানোর চেষ্টা করতে পারে। আমি কি ওর উপর করার পাহারার ব্যবস্থা করব? দরকার নেই বাবা। আমি ওর উপর এমন এক ঋণের বোঝা চাপিয়ে দেব যে ও নড়াচড়া করারও ক্ষমতা হারাবে। তাছাড়া রুদ্রর প্রতি আমার এই টানটা কেবল জেদ নয়, ওকে নিজের করে পাওয়ার এক আদিম নেশা। ও যত বেশি আমাকে ঘৃণা করবে, আমি ওকে তত বেশি নিজের কাছে টেনে নিব। তোর এই নেশা যেন আবার বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। রুদ্রর মতো মধ্যবিত্ত ছেলেরা যখন কিছু হারায় তখন তারা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। ওকে বেশি চাপ দিলেও হয়তো নিজেকে ধ্বংস করবে না, তোকেই ধ্বংস করার চেষ্টা করবে। আমাকে ধ্বংস করা অত সহজ নয় বাবা। ওর প্রতিটি পদক্ষেপ আমার নজরে থাকবে। আজ রাতে আমাদের বিয়ের ছোটখাটো একটা রিসেপশন থাকবে। আমি চাই রুদ্রকে যেন একদম রাজপুত্রের মতো দেখায়। দুনিয়া জানবে রুদ্র চৌধুরী রাজত্ব করছে, কিন্তু কেবল আমি জানবো ওর শিকলটা আমার হাতে। ঠিক আছে, তুই যখন দায়িত্ব নিয়েছিস আমি আর মাথা ঘামাবো না। তবে কমিশনারকে বলে রেখেছি রুদ্রর কেসটা ফাইলবন্দি করে রাখতে। ও যদি অবাধ্য হয় তবে এই ফাইল আবার খুলে যাবে। তানহা ওপর থেকে দেখলেন রুদ্র ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। ওনার পরনে একটি দামি স্যুট, যা তানহাই পাঠিয়েছিলেন। রুদ্রের মুখটা ফ্যাকাশে হলো ও একদৃষ্টে তানহার দিকে তাকিয়ে রইল। আসিফ চৌধুরী নিচে নেমে গেলেন রুদ্রের সাথে লৌকিকতা সারতে, কিন্তু তানহা ওপর থেকেই রুদ্রের দিকে তাকিয়ে এক রহস্যময় ইশারা করলেন। রুদ্র বুঝতে পারছিল এই বিলাসিতার প্রতিটি কোণে তানহার বিষাক্ত নিঃশ্বাস মিশে আছে। ওয়েলকাম টু ইউর নিউ হোম রুদ্র। আশা করি এই গোল্ডেন কেজ তোমার পছন্দ হয়েছে। ঘর যখন শ্মশানের মতো হয় তানহা চৌধুরী, তখন তার রং সোনালী না রূপালী তা দিয়ে কিছু যায় আসে না। রিসেপশনের জমকালো আলায় ঝলমল করছিল চৌধুরী প্যালেসের বিশাল লন। শহরের নামিদামি সব ব্যবসায়ী, আমলা আর সাংবাদিকদের ভিড়। তানহা পরেছেন আগুনের মতো লাল রঙের এক লেহেঙ্গা, আর রুদ্রর পরনে কালো শেরওয়ানি। সবার সামনে তানহা রুদ্রর হাতের ওপর নিজের হাত রেখে এমনভাবে হাঁটছেন যেন ওরা পৃথিবীর সুখী দম্পতি। ক্যামেরার ফ্ল্যাশ যখন একের পর এক ঝলসে উঠছিল, তানহা তখন রুদ্রের খুব কাছাকাছি গিয়ে হাসি মুখে পোজ দিচ্ছিলেন। কিন্তু সেই হাসির আড়ালে দুই হৃদয়েই চলছিল চরম ঘৃণার লড়াই। হাসি মুখে রুদ্রর কানের কাছে মুখ নিয়ে, হাসো রুদ্র, মিডিয়ার সামনে তোমার এই বিমর্ষ মুখ আমার পছন্দ হচ্ছে না। মনে রেখো, আজকের প্রতিটা ছবির দাম তোমার মায়ের ওষুধের টাকা। তানহার কোমর জড়িয়ে লোক দেখানো কাছে টেনে। আমি হাসছি তানহা, কিন্তু আমার এই হাসির প্রতিটি দাঁত তোমার ধ্বংসের দিন গুনছে। মনে মনে আমি ওয়াদা করছি এই 1 বছরের কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই তোমাকে এই প্রাসাদের মেঝেতে আশ্রে ফেলবো। তানহা লোক দেখানোর জন্য রুদ্রের শেরওয়ানির কলারটা একটু ঠিক করে দিলেন। ওনার আঙুলগুলো রুদ্রের ঘাড় ছুঁয়ে যেতেই রুদ্রের সারা শরীরে এক ঘৃণার শিহরণ বয়ে গেল। আমন্ত্রিত অতিথিরা ওদের এই মাখামাখি দেখে প্রশংসা করছিল। তানহা তখন রুদ্রের চোখের দিকে তাকিয়ে এক মায়াবী চাহনি দিলেন, যা কেবল ক্যামেরার লেন্সেই ধরা পড়ছিল প্রেমের মতো। তুমি যতই ঘৃণা করো রুদ্র, এই 1 বছরে আমি তোমাকে এমন ভাবে নিংড়ে নেব যে তুমি তোমার নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। আমার ওয়াদা রইল, তোমাকে আমি আমার গোলাম বানিয়েই ছাড়বো। তোমার এই ক্ষমতার দম্ভ আমি তাসের ঘরের মতো ভেঙে দেব তানহা। যে সম্মানের জন্য তুমি আমাকে কিনেছ, সেই সম্মানই একদিন তোমার গলায় ফাঁসি হয়ে ঝুলবে। ঠিক সেই সময় আসিফ চৌধুরী মঞ্চে উঠলেন অতিথিদের ধন্যবাদ জানাতে। তানহা তখন রুদ্রের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিলেন। রুদ্র ওনার কপালে একটা আলতো চুমু খেলো, যা দেখে পুরো হলরুমে করতালির শব্দ পড়ে গেল। কিন্তু রুদ্রের সেই ঠোঁটের স্পর্শে তানহা অনুভব করলো আগুনের মতো জ্বালা। রুদ্রের প্রতিটি ছোঁয়া যেন এক একটা বিষাক্ত নীল দংশন। রুদ্র তানহার চিবুক উঁচিয়ে ধরে যখন লোক দেখানো সোহাগ করছিলেন, তখন ওনার চোখের মণি দুটিতে জ্বলছিল এক ভয়ঙ্কর যুদ্ধের হাতছানি। তুমি খুব ভালো অভিনয় করছো রুদ্র। এত বছর আমার আন্ডারে কাজ করে তাহলে অনেক কিছুই শিখেছো দেখছি।
শুধু অভিনয় নয় তানহা, আমি এখন ধৈর্য ধরতেও শিখে গেছি। শিকারী যখন বড় শিকারের অপেক্ষায় থাকে তখন সে পাথরের মতো স্থির হয়ে থাকে। আমি ঠিক সেই দিনটার অপেক্ষায় আছি। খিলখিল করে হেসে রুদ্রর গালে একটা হালকা আদরের টোকা দিলেন। বাইরের লোক দেখলো এক আদুরে স্ত্রীর সোহাগ, কিন্তু রুদ্র অনুভব করলো ওর গালে অপমান আর প্রতিশোধের এক তপ্ত ছাপ। আসিফ চৌধুরী ওদের দিকে তাকিয়ে এক গূঢ় তৃপ্তির হাসি হাসলেন। অনুষ্ঠান যখন শেষ হলো, তানহা রুদ্রর হাত ধরে ওনার ব্যক্তিগত শোবার ঘরের দিকে পা বাড়ালেন। সবার সামনে রাজকীয় ভঙ্গি বজায় রাখলেও রুদ্র জানতো আজ রাতে এই ঘরের দরজা বন্ধ হওয়ার পরই শুরু হবে ওদের আসল নরক গুলজার। আসো রুদ্র, বাসর ঘর আমাদের জন্য অপেক্ষা করছে। 1 বছরের চুক্তির প্রথম রাতটা খুব লম্বা হতে যাচ্ছে। রাত যত লম্বা হবে তানহা, ভোরের সূর্য তোমার জন্য তত বেশি ভয়ঙ্কর হয়ে আসবে। বেডরুমের ভারী দরজাটা বন্ধ হতেই বাইরের উৎসবের শব্দ এক নিমেষেই থেমে গেল। ঘরের ভেতরটা তখন দামি ফুলের সুবাস আর নীল আলোর মায়ায় আচ্ছন্ন। তানহা ওনার মাল লেহেঙ্গার ওড়নাটা অবহেলার সাথে একপাশে সরিয়ে দিলেন। ওনার চোখে তখন বিজয়ের নেশা আর ঠোঁটে এক বাঁকা হাসি। তিনি রুদ্রর দিকে ধীর পায়ে এগিয়ে এলেন। রুদ্র জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তানহা পেছন থেকে গিয়ে রুদ্রর পিঠে নিজের হাত রাখলেন এবং ওনার নখ দিয়ে শেরওয়ানির কাপড়ের ওপর এক অদ্ভুত টান দিলেন। এখন তো আর কোনো ক্যামেরা নেই রুদ্র, কোনো দর্শক নেই। এখন তুমি আর আমি। চুক্তির প্রথম শর্ত মনে আছে তো? তোমাকে আমার প্রতিটা ইচ্ছে পূরণ করতে হবে। রুদ্র পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তানহা এবার রুদ্রের সামনে এসে দাঁড়ালেন। ওনার গায়ের তপ্ত নিঃশ্বাস রুদ্রের গলায় ঝাপটা দিচ্ছিল। তিনি রুদ্রের শেরওয়ানির ওপরের বোতামটা খুলতে হাত বাড়াতেই রুদ্র সজোরে তানহার হাতটা সরিয়ে দিল। ঝাঁকুনিতে তানহা কিছুটা পিছিয়ে গেলেন। ওনার ভারসাম্য সামলাতে পাশের টেবিলটা ধরতে হলো। ওনার চোখের বিস্ময় মুহূর্তেই রাগে রূপান্তরিত হলো। তোমার সাহস তো কম নয় রুদ্র। তুমি ভুলে যাচ্ছ এই মুহূর্তে তোমার মা কোথায় আর কার দয়ায় আছে। আমার অবাধ্য হওয়ার ফল জানো তো? আমি সই করেছি তোমার বাড়িতে থাকার জন্য, তোমার গোলাম হওয়ার জন্য নয় তানহা চৌধুরী। যে শরীর তুমি ক্ষমতা দিয়ে কিনতে চেয়েছো, সেই শরীরে হাত দেওয়ার যোগ্যতা তোমার নেই। যোগ্যতা? আমি তোমাকে জেল থেকে বের করে এনেছি, রাজপ্রাসাদে জায়গা দিয়েছি, আর তুমি আমাকে যোগ্যতার কথা শোনাচ্ছ? জেলখানা এর চেয়ে অনেক বেশি পবিত্র ছিল তানহা। ওখানে অন্তত দেওয়ালগুলো তোমার মতো দুর্গন্ধ ছড়াতো না। তুমি নিজেকে খুব সুন্দরী ভাবো, তাই না? কিন্তু আমার কাছে তুমি এই মুহূর্তে ডাস্টবিনের সে আবর্জনার মতো, যা দেখলে ঘৃণা ছাড়া আর কিছু আসে না। তানহা এবার পাগলের মতো রুদ্রর দিকে এগিয়ে এলেন এবং ওর কলার চেপে ধরলেন। ওনার ফর্সা মুখটা রাগে সিঁদুর রাঙা হয়ে গেছে। ওনার মনে হচ্ছিল রুদ্রর এই অপমান ওনার আত্মসম্মানের বিষাক্ত তীরের মতো বিঁধছে। রুদ্র তানহার কবজিটা এমনভাবে মোচড়ে ধরল যে তানহা যন্ত্রণায় কোকিয়ে উঠলেন। রুদ্র ওনাকে একরকম ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিল। তোমার এই লাল লেহেঙ্গা আর হীরের গয়না দিয়ে তুমি তোমার ভেতরের কদর্যতা ঢাকতে পারবে না। একজন কামুক নারী আর একজন পতিতার মধ্যে কোনো পার্থক্য নেই যখন সে শরীর দিয়ে ডিল করে। তুমি আমার কাছে ঠিক তেমনই একজন। রুদ্র, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে এই মুহূর্তে পুলিশে দিতে পারি। দাও। কাল সকালে খবরের কাগজে হেডলাইন হবে, কোটিপতি তানহা চৌধুরী তার কেনা স্বামীর কাছে প্রত্যাখ্যাত হয়ে তাকে জেলে পাঠিয়েছেন। তোমার ওই বাবার মান সম্মান তখন কোথায় থাকবে? আমি মরতে রাজি আছি তানহা, কিন্তু তোমার এই নোংরা বিছানায় তোমার সঙ্গী হতে নয়। তানহা বিছানায় বসে হাঁপাচ্ছিলেন। ওনার সাজানো বাসর ঘরটা যেন এক নিমেষে শ্মশান হয়ে গেল। রুদ্রের প্রতিটি কথা ওনার কানে চাবুকের মতো পড়ছিল। তানহা কোনোদিন ভাবেননি কেউ ওনাকে এভাবে সবার সামনে বা আড়ালে প্রত্যাখ্যান করতে পারে। রুদ্র ঘরের এক কোণে রাখা সোফার দিকে হেঁটে গেল এবং নিজের শেরওয়ানিটা খুলে ছুঁড়ে মারল মেঝের ওপর। আজ রাতটা এই সোফায় কাটবে, আর তুমি ওই বিশাল বিছানায় একা শুয়ে নিজের ক্ষমতার দম্ভ চিবিয়ে খাও। মনে রেখো তানহা, রুদ্রকে তুমি কিনতে পেরেছো ঠিকই, কিন্তু জয় করতে পারবে না। আমি তোমাকে পস্তাতে বাধ্য করব রুদ্র। তুমি আমার সাথে যে অপমান করলে তার শোধ আমি তিলে তিলে নেব। শোধ নেওয়ার জন্য আগে নিজেকে আয়নায় দেখো তানহা।
দেখবে সেখানে কোনো মানুষ নেই, আছে শুধু এক হিংস্র জানোয়ার। সকালের স্নিগ্ধ আলোয় তানহা যখন সাবিহা বেগমের ঘরে ঢুকলেন, ওনার মুখে তখন এক নিপুণ ছলনার মুখোশ। রাতের সেই অপমানের ক্ষত তিনি মেকআপ আর কৃত্রিম হাসি দিয়ে ঢেকে রেখেছেন।